স্টুডেন্টস ভেরি শর্ট প্রসেস একদম সহজ করে ভাবো। আজ ক্লাস হচ্ছে WBJEE 2024 অর্গানিক কেমিস্ট্রি। সামনেই WBJEE এক্সামের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট টপিক অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি থেকে কোয়েশ্চেন কিন্তু 4টে মিনিমাম থাকবে, বেশিরভাগটা 5টা 6টা 7টা 8টা 9টা পর্যন্ত কোয়েশ্চেন থাকে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যে বেসিক অর্গানিক কেমিস্ট্রি যদি শিখতে পারো সেখান থেকে কিন্তু সমস্ত কোয়েশ্চেনের অ্যাটেন্ড তুমি করতে পারবে। তো বেসিক কেমিস্ট্রি বলতে অর্গানিক কেমিস্ট্রি বলতে আমরা কি বুঝবো? তিনটে এফেক্ট ভালো করে শুনে নাও, একটা রেজোন্যান্স এফেক্ট, একটা ইন্ডাকটিভ এফেক্ট আর একটা হাইপার কনজুগেশন এফেক্ট। এই তিনটে এফেক্ট যদি ভালো করে বুঝে যাও সমস্ত অর্গানিক কোশ্চেনের অ্যান্সার তুমি করতে পারবে। তো আমি বেসিক কনসেপ্টটা একটু সামান্যভাবে একটু বলে দিচ্ছি, দেখে নাও। রেজোন্যান্স সম্পর্কে আমি একটু আইডিয়া দিচ্ছি। রেজোন্যান্সে 4টে জিনিস দেখবে পরপর। প্রথম দেখবে নেগেটিভ চার্জ আছে কিনা, সেকেন্ড দেখবে লোন পেয়ার আছে কিনা, থার্ড দেখবে ডট ফ্রি র্যাডিক্যাল আছে কিনা, ফোর্থ দেখবে ডাবল বন্ড আছে কিনা। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, CH2 মাইনাস CH ডাবল বন্ড CH2। দেখো এর মধ্যে নেগেটিভ চার্জ আছে মানে রেজোন্যান্স হবে। এই নেগেটিভ চার্জ এখানে পড়বে, এইটা উঠবে। যদি এখানে নেগেটিভ চার্জ না থাকে, সাপোজ ধরো এরকম ওয়েল লোন পেয়ার আছে, ঠিক আছে, তার মানে এই লোন পেয়ার দিয়ে কিন্তু এরকম রেজোন্যান্সটা হবে। জাস্ট এই ধরো নেগেটিভ চার্জও নেই, লোন পেয়ারও নেই, তখন কি হবে? ধরো ডট আছে, সাপোজ এইরকম একটা কম্পাউন্ড আছে CH2 ডট CH ডাবল বন্ড CH2, তখন এই ডট দিয়ে কিন্তু রেজোন্যান্সটা হবে। ধরো ডটও নেই, তখন কি হবে? ডাবল বন্ড দিয়ে। সাপোজ আমি দেখাচ্ছি একটা CH2 ডাবল বন্ড, এইটা ধরো, দেখো নেগেটিভ চার্জ নেই, লোন পেয়ার নেই, ডটও নেই, দেখো ডাবল বন্ড আছে, তখন ডাবল বন্ড দিয়ে রেজোন্যান্সটা কি হবে? অবশ্যই ডাবল বন্ডটা যেখানে আছে তার পাশে দেখো একটা প্লাস চার্জ আছে, মানে এই ডাবল বন্ডটা উঠে জাস্ট এখানটা যাবে। এইটা একটা রেজোন্যান্স হচ্ছে, মানে এই ধরনের টোটাল রেজোন্যান্স হতে পারে পসিবিলিটিস। এবার একটা কথা বলছি, রেজোন্যান্সের ভাই হচ্ছে হাইপার কনজুগেশন। ভাবো যেখানটা রেজোন্যান্স হচ্ছে না সেখানটা হাইপার কনজুগেশন হবে। সাপোজ এই কম্পাউন্ডটাই আমি যদি একটু ভাবি যে এই রকম ধরনের ধরো দিয়েছে, দেখো এইটা দিয়েছে, এইখানটা কি রেজোন্যান্স হবে? নেগেটিভ চার্জ তো নেই, লোন পেয়ার নেই, ডট নেই, ডাবল বন্ড তো আছে। দেখো ডাবল বন্ডটা তাহলে এখানে কিরকম হয়েছিল? এরকম গিয়েছিল, তাহলে তুমি বলবে এইটা এরকম যাবে, কিন্তু না, যাবে না। কেন বলতো? কার্বনের 3টে বন্ড হয়ে আছে অলরেডি, আর এখানে যদি আরেকটা বন্ড যায় মানে 3টে বন্ড, আর এখানে 2টো বন্ড হলে মানে মোট কটা বন্ড হয়ে যাচ্ছে? 5টা বন্ড হয়ে যাচ্ছে। কার্বনের 5টা বন্ড পসিবল নয়, সেই কারণের জন্য কিন্তু এখানে রেজোন্যান্সটা হবে না। এই জায়গাটায় হাইপার কনজুগেশন হবে। হাইপার কনজুগেশনটা আবার কি ব্যাপার? হাইপার কনজুগেশন হচ্ছে যেটা C ডাবল বন্ড C আছে, সেই C ডাবল বন্ড C এর পাশের কার্বন, যেটাকে আলফা কার্বন বলে, সেই আলফা কার্বনে যদি হাইড্রোজেন থাকে, দেখো 3টে হাইড্রোজেন আছে, তাহলে এই বন্ডটা ভাঙতে পারে। এই একটা বন্ড ভেঙে গেল, ভাঙলে কি হবে? ভাঙলে CH2 মাইনাস H প্লাস হয়ে বেরিয়ে গেল। দেখো যেই মাইনাস চার্জ আসবে সেরকম মাইনাস চার্জের মতো কাজ হবে, মানে মাইনাস চার্জ এখানে পড়বে, এইটা এখানে যাবে, না রেজোন্যান্স হচ্ছে। কিন্তু ডাইরেক্টলি কি রেজোন্যান্স হলো না। তার মানে আলফা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনটা আছে সেই CH বন্ডটা ভেঙে রেজোন্যান্স হলো, এটাকে বলা হচ্ছে হাইপার কনজুগেশন। যখন রেজোন্যান্স হয় না তখন হাইপার কনজুগেশন হয়। হাইপার কনজুগেশন কাদের ক্ষেত্রে হয়? প্লাস, ডট আর ডাবল বন্ড এদের রেসপেক্টে পাশের কার্বন যদি হাইড্রোজেন থাকে, মানে আলফা হাইড্রোজেন যদি থাকে, সেই বন্ড ভেঙে কিন্তু হবে, সেটাকে হাইপার কনজুগেশন বলে। দেখো রেজোন্যান্স বলো বা হাইপার কনজুগেশন বলো, সবকটাতে একটা জিনিস হচ্ছে কি না, বন্ড কিন্তু ভাঙছে, জুড়ছে। দেখো এখানে যখন বন্ডটা পড়ছে তখন এখানে ডাবল বন্ড হচ্ছে, এই বন্ডটা ভেঙে এর মাথায় যাচ্ছে, মানে বন্ডটা আবার ভেঙে যাচ্ছে, মানে বন্ড ভাঙা জোড়ার মাধ্যমে হচ্ছে। আর একটা যে এফেক্টের কথা আমি বলছি সেটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। সেখানে কিন্তু কোনো বন্ড ভাঙবে না, জুড়বে না। সাপোজ আমি যদি বলি যে CH3 CH2 CH2 Cl, এখানে কোনো রকম বন্ড ভাঙা জোড়ার ব্যাপার নেই, এখানে কোনো পাই বন্ড নেই, কোনো ডাবল বন্ড নেই, বন্ড কোনো ভাঙবে না, জুড়বে না। এখানে জাস্ট কি হবে? ইলেকট্রনের সাময়িক সরণ। কেন সরণটা হচ্ছে? Cl মোস্ট ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, তড়িৎ ঋণাত্মক গ্রুপ, এই ইলেকট্রনটা টানবে, তার জন্য ইলেকট্রনটা সরে 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 এই দিকে যাবে। তাহলে Cl যেহেতু ইলেকট্রন টানে, এটাকে বলবো তার মাইনাস আই এফেক্ট আছে, আর যে ইলেকট্রন ঠেলে তার প্লাস আই এফেক্ট। মানে যারা ইলেকট্রন টানে তাদেরকে বলে মাইনাস আই এফেক্ট, মানে যারা ইলেকট্রোনেগেটিভ গ্রুপ। ইলেকট্রোনেগেটিভ গ্রুপ কারা হবে? যারা 15, 16, 17 নম্বর গ্রুপে যারা যারা আছে পজিশন। 15 নম্বর গ্রুপের কি আছে? নাইট্রোজেন ফসফরাস, 16তে অক্সিজেন সালফার, ফ্লোরিন ক্লোরিন, এরা ইলেকট্রোনেগেটিভ গ্রুপ। কোন গ্রুপের মধ্যে যদি এরা থাকে তাহলে অবশ্যই সেটা ইলেকট্রন টানবে, মানে মাইনাস আই এফেক্ট। আর কোন গ্রুপের মধ্যে ধরো হাইড্রোকার্বন আছে, ধরো সাপোজ CH3 CH2 CH3, এরা সবসময় ইলেকট্রন ঠেলে, মানে প্লাস আই এফেক্ট থাকে। বুঝা গেল? এবারে হ্যাঁ, নিউট্রাল হলে ঠিক আছে। যদি চার্জ থাকে, সাপোজ ধরো একটা O মাইনাস আর একটা O প্লাস বললাম, কার মাইনাস আই এফেক্ট কার প্লাস আই এফেক্ট দুজনেই তো আছে। দেখো যার মাইনাস আছে সে সবসময় ইলেকট্রন ঠেলতে চাইবে, মানে প্লাস আই এফেক্ট, আর যার মাথায় প্লাস আছে সেই ইলেকট্রন টানতে চাইবে, তার মাইনাস আই এফেক্ট আছে। চার্জ থাকলে। আর নিউট্রাল হলে যারা ইলেকট্রোনেগেটিভ গ্রুপ তাদের মাইনাস আই এফেক্ট থাকে, আর যারা ইলেকট্রোনেগেটিভ গ্রুপ নয়, যারা হাইড্রোকার্বন আছে, তাদের প্লাস আই এফেক্ট থাকবে। এই সম্পর্কে মোটামুটি যদি একটা আইডিয়া রাখো তুমি সমস্ত কোশ্চেনের অ্যান্সার পারবে। ওকে, দেখো কি ধরনের কোশ্চেন আছে সেই কোশ্চেন নিয়ে আমি এক এক করে আলোচনা করব, যেটা
এই ধরনের কোয়েশ্চেন গুলো এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন অবশ্যই আসবে প্রত্যেকটা কোয়েশ্চেন। দেখো এই ধরনের কোয়েশ্চেন আসে, তিনটে যৌগ দিয়ে দিয়েছে, দিয়ে বলছে সি ডাবল বন্ড ও বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রম বলে চারটে অপশন দিয়েছে। দেখো ভালো করে দেখো, রেজোন্যান্সটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে আমি ভাববো রেজোন্যান্স, সবসময় বেশি গুরুত্বপূর্ণ কিন্তু রেজোন্যান্স। রেজোন্যান্স যেখানে হয় না হাইপার কনজুগেশন, না হলে ইন্ডাকটিভ। দেখো রেজোন্যান্স হবে, ও আছে। মনে রাখবে আরেকটা কথা বলে দিই, লোন পেয়ার না দেখিয়ে দিলেও মনে রাখবে 15, 16, 17 নম্বর গ্রুপে যারা থাকে তাদের লোন পেয়ার থাকে। যেমন দেখো এই ওয়ের মাথায় লোন পেয়ার আছে, এখানে লোন পেয়ার আছে, এখানে লোন পেয়ার আছে। দেখো এই যে লোন পেয়ার, এই লোন পেয়ার দিয়ে দেখো রেজোন্যান্স করতে পারে এখানে, ঠিক আছে? তাহলে ভাও এইখানেরও লোন পেয়ার দিয়ে দেখো রেজোন্যান্স হচ্ছে, রেজোন্যান্স করতে পারছে। আবার কি এই ডবল বন্ড দিয়েও দেখো একটা রেজোন্যান্স হচ্ছে, এই এখানে এই লোন পেয়ার দিয়ে দেখো একটা রেজোন্যান্স হচ্ছে, এই আবার এই লোন পেয়ারটা আবার এইখানটায় পড়ে এই দিকেও আবার একটা রেজোন্যান্স হচ্ছে। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে দেখো একবার রেজোন্যান্স হচ্ছে, মানে এই ডবল বন্ডটা কিন্তু সিঙ্গেল বন্ড হচ্ছে একবার। এখানে দেখো এই ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হচ্ছে দুবার, এই রেজোন্যান্স হচ্ছে, আবার এই ডবল বন্ডটা পরেও রেজোন্যান্স হচ্ছে। এখানে দেখো এই লোন পেয়ারটা এই দিকে একবার যাচ্ছে, আবার এই দিকে একবার আসছে, মানে এর এই লোন পেয়ারটা তার মানে হাফ বার হচ্ছে এই ডবল বন্ডটাকে সিঙ্গেল করছে। তার মানে বোঝার চেষ্টা করো, সব থেকে বেশি বার সিঙ্গেল করছে দেখো এইটায়, দুবার। এটা দুবার সিঙ্গেল বন্ড করছে, এটা একবার সিঙ্গেল বন্ড করছে, আর এটাকে যদি বলি হাফ বার সিঙ্গেল বন্ড করছে। তার মানে যেটা দুবার সিঙ্গেল বন্ড করছে তার মানে সিঙ্গেল মানে বন্ধন দৈর্ঘ্যটা তার মানে বড় হবে। কারণ আমরা জানি ডবল বন্ড দৈর্ঘ্য ছোট হয়, সিঙ্গেল বন্ড দৈর্ঘ্য বড় হয়। তার মানে এর বন্ধন দৈর্ঘ্যটা সব থেকে বড়, মানে দুইটার বন্ধন দৈর্ঘ্য সব থেকে বড়। তারপরে কোনটা হবে? এইটা, মানে 2 তারপরে 1। দেখো 2 তারপরে 1 কোনটা আছে? দেখো ডি অপশন, 2 তারপরে 1 তারপর হচ্ছে 3। বুঝা গেল? এই ধরনের কোশ্চেন আছে। নেক্সট কোশ্চেন যাচ্ছি। নেক্সট কোশ্চেন বলছে নিম্নোক্ত যে অণুগুলিতে সকল পরমাণুগুলি একটি মাত্র তলে অবস্থান করে। দেখো একই তলে কারা অবস্থান করে জানো? যারা sp বা sp2 কার্বন হয়, শুধু তারা নয়, তাদের সঙ্গে যুক্ত যে পরমাণুগুলো আছে সবাই, ঠিক আছে? মানে দেখো sp2 কার্বন কারা জানো তো? যাদের সাথে দেখা যাবে এই রকম ধরনের বন্ড থাকে, বা এই রকম ধরনের বন্ড থাকে, বা এই ধরনের বন্ড থাকে, তারা এটা কিন্তু sp, এটা sp2, এটা sp। এরকম যারা থাকে সবাই কিন্তু sp এবং sp2 ক্যারেক্টার। sp এবং sp2 ক্যারেক্টার হলে একই তলে থাকবে। তাহলে যৌগ দেখে তোমাকে বুঝতে হবে কারা একই তলে আছে। ধরো 4 নাইট্রো বেঞ্জালডিহাইড। বেঞ্জালডিহাইড মানে বেঞ্জিনের মাথায় CH, 4 নাইট্রো মানে 4 এ নাইট্রো গ্রুপ আছে। তারপর বলছে 4 মিথক্সি বেঞ্জালডিহাইড, 4 মিথক্সি বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইড মানে CHO, 4 মিথক্সি মানে ওয়ের সাথে CH3 আছে, ওয়ের সাথে CH3। তারপরে বলছে 4 মিথাইল নাইট্রোবেনজিন, 4 মিথাইল নাইট্রোবেনজিন, 4 মিথাইল নাইট্রোবেনজিন, হ্যাঁ নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন 4 মিথাইল মানে 4 এ 1 2 3 4, 4 এ মিথাইল, 4 মিথাইল নাইট্রোবেনজিন। তারপরে দেখো 4 নাইট্রো অ্যাসিটোফেনন, 4 নাইট্রো অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেননের সংকেত হচ্ছে এটা COCH3। ভালো করে বোঝার চেষ্টা করো, সব পরমাণু একই তলে থাকবে কোথায়? দেখো সব দেখো sp2 ক্যারেক্টার। দেখো এর সাথে ডবল বন্ড আছে, প্রত্যেকের সাথে দেখো ডবল বন্ড আছে। এখানে দেখো প্রত্যেকের সাথে ডবল বন্ড নেই, দেখো এখানে সিঙ্গেল বন্ড হয়ে আছে সব। এখানে দেখো সিঙ্গেল বন্ড হয়ে আছে, এখানেও কিছু সিঙ্গেল বন্ড হয়ে আছে। এখানেই একমাত্র দেখো সব পরমাণুর সাথে একটা না একটা করে ডবল বন্ড হয়ে আছে। তার মানে এরা সবাই একই তলে অবস্থান করবে, যেন অ্যান্সার হবে এ এর অ্যান্সার। বোঝা গেল? তারপরের কোয়েশ্চেন দেখো, ইউপ্যাক নাম, এটা খুব ইম্পর্টেন্ট। আইপিসি নোমেনক্লেচার সম্পর্কে সবাই আইডিয়া রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা নোমেনক্লেচার। তো সেটা নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। এই যে যৌগটা ভালো করে দেখো, সব থেকে বড় কার্বন চেন বাঁচবে, সবাই কিন্তু এটা বাঁচে না, এটা ভুল কিন্তু। কারণ কার্যকরী গ্রুপ CHOটাকে নিয়ে করতে হবে। তাহলে হয় এটা করতে হবে, নাহলে এটা করতে হবে। এবার এদিকে গেলেও 4টে কার্বন, এদিকে গেলেও 4টে কার্বন। যেহেতু ডবল বন্ডটা আছে, ডবল বন্ডটাকে নিতে হবে, সেই জন্য তোমরা এইটা কিন্তু কার্বন চেন বাঁচতে হবে। মানে 1 2 3 4। ওকে, দেখো 2 নম্বরে ইথাইল আছে, তাহলে 2 ইথাইল বিউট 2 ইন অ্যাল, মানে 2 ইন অ্যাল, CHOর নাম অ্যাল, ঠিক আছে? তাহলে 2 ইথাইল বিউট 2 ইন অ্যাল হলো মানে বি। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হলো নিম্নলিখিত কার্বোক্যাটায়নগুলির স্থায়িত্বের সঠিক ক্রম হলো। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো আমি এই যৌগটা যদি ভাবি, দেখো এন এর মাথায় লোন পেয়ার আছে, এর ও এর মাথায় লোন পেয়ার আছে, এর কিন্তু বি এর মাথায় লোন পেয়ার নেই। কারণ বোরনের 5 মানে 2 + 3, 3টি ইলেকট্রন, বরঞ্চ বোরনের 3টি ইলেকট্রন দিয়ে অলরেডি 3টে বন্ড করা হয়ে গেছে, তাই না? উল্টে দেখো এই 3টে বন্ডে মোট কটা ইলেকট্রন দেখছো? 6টা ইলেকট্রন, মানে এর অষ্টপূর্তি হয়নি, মানে ইলেকট্রন টানার একটা টেন্ডেন্সি আছে, অষ্টপূর্তি হয়নি। আর এদের তো অষ্টপূর্তি হয়ে গেছে, অথচ লোন পেয়ারও আছে, তাই না? তুমি যদি সব কটা ভাবো, OM যদি ভাবো,
দেখো ওএম এই তো ওয়ের দুটো করে লোন পেয়ার থাকে, দেখো অষ্টপূর্তি হয়ে গেছে মানে বুঝতে পারছো কেন বলছি, ভালো করে দেখো দুটো দুটো চারটে, দুই ছটা, দুই আটটা, আবার লোন পেয়ারও আছে, এদের সবার অষ্টপূর্তি হয়ে আছে, এদের লোন পেয়ার আছে, সিএসসি তো লোন পেয়ার নেই, এর আবার অষ্টপূর্তি হয়নি মানে ইলেকট্রন টানার একটা টেন্ডেন্সি থাকবে। যাই হোক এর যে লোন পেয়ার আছে তাহলে লোন পেয়ার দিয়ে রেজোন্যান্সটা করবে, দেখো রেজোন্যান্স করছে, এরও তাই লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করবে, সরি এটা এখানে পড়বে, ঠিক আছে এখান থেকে একটা একটা এর মতো কিন্তু যৌগটা হবে, এটা কিন্তু একটু ভুল আছে বুঝতে পারলে, এটা একটু নোট করে নাও, এটা যেমন সিএইচ প্লাস সিঙ্গেল বন্ড সিএইচ ডাবল বন্ড সিএইচ তার সাথে যেমন ও এ ছিল, ঠিক আছে, আচ্ছা না দেখছি একদম ঠিক আছে, না না ঠিকই আছে, দেখো এই ওকে এরকম দেখো এই ও এর লোন পেয়ারটা কি হচ্ছে রেজোন্যান্স করছে, এরও এন এর লোন পেয়ারটা দেখো রেজোন্যান্স করছে, এখানটা কি রেজোন্যান্স কিন্তু হবে না, উল্টে এ কিন্তু ইলেকট্রন আকর্ষী গ্রুপ, কারণ এর অষ্টপূর্তি হয়নি বলে কিন্তু ইলেকট্রন টানবে, এখানটায় এর তো রেজোন্যান্স হচ্ছে না, কি হতে পারে সিএইচ3 ঠেলে ইলেকট্রন, কিন্তু সেটা প্লাস আই এফেক্ট বা হাইপার কনজুগেশনের মাধ্যমে ঠেলতে পারে, হাইপার কনজুগেশন কেন হয় বুঝতে পারছো তো, ডবল বন্ডের পাশের কার্বন আলফা কার্বন হাইড্রোজেন আছে, সেই বন্ড ভেঙে সেই বন্ডটা এই যে সিএইচ বন্ড আছে সেই বন্ডটা ভাঙলে এই সি এর মধ্যে মাইনাস আসবে, সেই মাইনাসটি ইলেকট্রন ঠেলবে, তাহলে এই তিনজনের ক্ষেত্রে ইলেকট্রন ঠেলছে, কিন্তু এটা ডাইরেক্ট রেজোন্যান্সের মাধ্যমে ঠেলছে না, কিন্তু এরা দুজন রেজোন্যান্সের মাধ্যমে ঠেলছে। একটা কথা বলি রেজোন্যান্স কিন্তু বেশি এফেক্টিভ, ঠিক আছে, আর একটা কথা বলে দিই শুনে নাও, চার্জ কম হলে বেশি স্টেবল আর চার্জ বেশি হলে আনস্টেবল, এখানে প্লাস চার্জ আছে তো, তাহলে প্লাস চার্জে এরা যদি ইলেকট্রন ঠেলে তাহলে প্লাস চার্জ কমে যাচ্ছে, এখানেও ইলেকট্রন ঠেলছে মানে প্লাস চার্জ কমে যাচ্ছে, এখানেও প্লাস চার্জ ইলেকট্রন ঠেলছে মানে চার্জ কমে যাচ্ছে, কিন্তু এরা রেজোন্যান্সের মাধ্যমে ঠেলছে বলে এদের চার্জটা অনেকটা কমে যাচ্ছে বলে এরা বেশি স্টেবল, এদের রেজোন্যান্সের মাধ্যমে ঠেলছে না, এই ইন্ডাকটিভের মাধ্যমে ঠেলছে বা হাইপার কনজুগেশনের মাধ্যমে ঠেলছে সিএইচ3, কারণ এই লোন পেয়ার নেই, নেগেটিভ চার্জ নেই, লোন পেয়ার তাই না রেজোন্যান্সের মাধ্যমে ঠেলতে পারছে না, হাইপার কনজুগেশনের মাধ্যমে ঠেলছে, হাইপার কনজুগেশনের মাধ্যমে ঠেললে তার এর তুলনায় কিন্তু লেস মানে কম ঠেলবে, তার মানে এর চার্জটা একটু তুলনামূলক বেশি আছে, মানে এদের তুলনায় কিছুটা আনস্টেবল, আর এ তো ভেরি ভেরি আনস্টেবল, কেন বলতো ইলেকট্রন টানছে তো, ইলেকট্রন টানা মানে কি প্লাস আরো বাড়িয়ে দিচ্ছে, ভেরি ভেরি আনস্টেবল, সব থেকে আনস্টেবল 2, মানে স্থায়িত্ব সব থেকে কম হচ্ছে 2, সব থেকে কম স্থায়িত্ব 2 কোথায় আছে অপশন একমাত্র দেখো না, এই সিটা অ্যান্সার ছাড়া অপশন নেই, দেখো 3 4 সব থেকে বেশি স্টেবল, তারপরে 1 তারপরে 2, এছাড়া তার অপশন নেই, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে যাও, নেক্সট কোশ্চেন দেখো এই যৌগগুলো দিয়েছে বলেছে আম্লিকতার সঠিক ক্রম, দেখো আম্লিক কেন, সবার মাথায় ওএইচ গ্রুপ আছে বলে, ওএইচ থাকলে জানো ও বেশি ইলেকট্রোনেগেটিভ মানে ইলেকট্রন টেনে নেয়, নেওয়ার জন্য এই বন্ডটা সহজে ভেঙে গিয়ে এইচ প্লাস ছাড়ে, তো সবারই তো ওএইচ আছে, কিন্তু নিচের গ্রুপগুলো দেখো সবার আলাদা আলাদা, সবার আলাদা আলাদা ব্যাপার, কিরকম দেখো এর এন এর মাথায় লোন পেয়ার আছে, এর এন এর মাথায় লোন পেয়ার আছে মানে দেখো এরকম ভাবে রেজোন্যান্স মানে ইলেকট্রন দিচ্ছে, এর এখানে আবার দেখো লোন পেয়ার নেই, উল্টে কি হচ্ছে বলতো রেজোন্যান্সটা এই দিকে আসছে, ডবল বন্ড আছে, NO2 ক্ষেত্রেও তাই, NO2 আমি করলে দেখবে এরকম ভাবে দেখাচ্ছি ভালো করে শোনো, NO2 দেখো NO2 কে যদি আমি এরকম ভাবে আঁকি দেখো টানছে, তার মানে ইলেকট্রনকে টানছে, তাহলে দেখো রেজোন্যান্স এখানেও হচ্ছে এখানেও হচ্ছে এখানেও হচ্ছে, এখানে তো রেজোন্যান্স হবে না, এখানটা কি হবে হাইপার কনজুগেশন, এখানে হাইপার কনজুগেশন দেখাচ্ছি দেখো CH3 তো দেখো CH3 এর একটা CH বন্ড ভাঙছি, ভাঙলে কি হবে CH2 মাইনাস হবে, এই তখন এইরকম ভাবে ঠেলবে, মানে এটা ডবল এ নয় ডবল বন্ড, সরি এরকম ভাবে পুরোটা দেখাচ্ছি দেখো, এই তো ওএইচ CH3 বন্ডটা ভাঙছে, ভাঙলে হবে এই তো CH2 মাইনাস, এটা এরকম ভাবে ঠেলছে, তার মানে দেখো এটা তার মানে CH বন্ড ভাঙার পর ঠেলছে মানে হাইপার কনজুগেশনের মাধ্যমে ঠেলছে, এর রেজোন্যান্সের মাধ্যমে ঠেলছে, এর রেজোন্যান্সের মাধ্যমে টানছে, এর রেজোন্যান্সের মাধ্যমে টানছে, আচ্ছা টানলে কি হবে, মাথায় তো ওএইচ গ্রুপ আছে, যত ইলেকট্রন টেনে নেবে তত এর মাথায় প্লাস চার্জ হবে, আর যত এর মাথায় প্লাস চার্জ হবে তত এই বন্ডের ইলেকট্রন এর দিকে চলে যাবে, তত বন্ডটা তাড়াতাড়ি ভাঙবে, তার মানে কাদের আম্লিকতা বেশি, এদের দুজনের আম্লিকতা বেশি, এবার এদের দুজনের মধ্যে কে বেশি টানছে বলে মনে হচ্ছে, NO2 ইলেকট্রোনেগেটিভ মানে বেশি টানবে না এইটা বেশি টানবে, অবশ্যই NO2 বেশি ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, এ বেশি টানবে, ওই জন্য এর আম্লিকতা সব থেকে বেশি, মানে 4টা সব থেকে বেশি, দেখো 4টা সব থেকে বেশি, তারপরে হবে 3, 4 এর পরে 3 কোথায় আছে, দেখো ডি অপশন রাইট, বোঝা গেল, এইভাবে সমস্ত অ্যান্সার গুলো করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, এই যৌগটা দিয়ে বলেছে যেসব সংস্পন্দন গঠন দ্বারা প্রকাশ করা যায় না, মানে এই যে যৌগটা দিয়েছে ধরো NMe2 দিয়ে বলেছে একটা বেনজিন, ঠিক আছে NO2, ভালো করে দেখো এর যদি তুমি রেজোন্যান্স করো ভালো করে দেখো, এইটা এখানে পড়লে এইটা এখানে যাবে, এইটা এখানে যাবে, এইটা এখানে যাবে, তখন রেজোন্যান্স স্ট্রাকচারটা কি হবে N প্লাস Me, ঠিক আছে, তাহলে সরি
দেখো এই তো ব্যাপার। এইখানটায় যে ব্যাপারটা আছে NO2, দেখো NO2 ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে, এইটা মানে এই যে অসমযোজী বন্ড মানেই কিন্তু এখানটা প্লাস মাইনাস আছে, অসমযোজী বন্ড মানেই কিন্তু এটা প্লাস মাইনাস আছে। আবার এইখানটায় আবার যেহেতু তোমার একটা বন্ড চলে গেল এখানে, তার জন্য আবার একটা মাইনাস হলো, মানে এখানটা আমি এরকম ভাবে লিখতে পারি। তাহলে এই হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে ভাবো এই যে চারটে রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে কোনগুলো পসিবল নয়, কোনগুলো পসিবল নয়। দেখো দেখো এইখানটা দেখো কোনো চার্জই দেয়নি। আর কি, আর দেখো এইটাই দেখো কোনো, এখানে মাইনাস চার্জ দিলে এখানে কিন্তু প্লাস মাইনাস চার্জ দেয়নি, মানে ডবল বন্ড, তাই না? এছাড়া দেখো সবই দেখো একই রকম ভাবে হয়ে আছে, চার্জ ঠিকঠাক ভাবে দিয়েছে, বুঝে গেল? তার মানে এই রেজোন্যান্স করলে রেজোনেটিং স্ট্রাকচার অনুযায়ী তুমি বলতে পারবে কোনটা ঠিক বা কোনটা ভুল, ঠিক আছে? এখানে যেমন বলছে সংস্পন্দন গঠন দ্বারা প্রকাশ করা যায় না, তাহলে অ্যান্সার হবে 2 আর 4। তাহলে 2 আর 4 কোথায় আছে? বি অপশন, বুঝে গেল? নেক্সট কোশ্চেন দেখো, এনপেন্টেন, আইসোপেন্টেন, বিউটানন, 1 বিউটানল যৌগগুলি স্ফুটনাঙ্কের সঠিক ক্রম। দেখো একটা কথা তোমাদের বলি, 1 বিউটানল, বিউটানল মানে কি গ্রুপ আছে জানো? OH, অল OH গ্রুপ আছে। বিউটানন মানে কিটোন গ্রুপ আছে। পেন্টেন আর আইসোপেন্টেন মানে শুধু হাইড্রোকার্বন আছে। একটা জিনিস মাথায় রাখো, যাদের মধ্যে এই রকম OH গ্রুপ থাকে বা এই গ্রুপ থাকে, তাদের এই মাথায় এরকম ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস হয়, তাই না? ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, সরি এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এরও তাই, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। ফলে এই যে অ্যাট্রাকশন, এই যে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন কাজ করে, এই ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন কাজ করে। আর হাইড্রোজেন যদি ফ্লুরিন, অক্সিজেন বা নাইট্রোজেনের সঙ্গে যুক্ত থাকে, সেই অ্যাট্রাকশনটা সব থেকে বেশি হয়, হাইড্রোজেন বন্ধন থাকে বলে। এই অ্যাট্রাকশন বেশি হলে অণুগুলো খুব কাছাকাছি থাকে, তাদেরকে তাপ দিলেও সহজে বাষ্প হতে চায় না, মানে স্ফুটনাঙ্কটা বেশি হয়। যেমন স্ফুটনাঙ্ক সব থেকে কোনটার বেশি হয়? যাদের OH গ্রুপ আছে, অল, বিউটানল, তারপরে বিউটানন, তারপরে ওদের মানে অ্যান্সার, তার মানে বিটা হচ্ছে, তাই না? বিউটানলের সব থেকে ফার্স্ট, তারপর বিউটানন, তারপর পেন্টেন, আইসোপেন্টেন যাও হলেই তো হবে। নেক্সট কোশ্চেন বলছে এই দুটো যৌগ দিয়ে বলছে দেখো 1 আর 2 এর মধ্যে সঠিক সম্পর্ক। দেখো আমি এই জিনিসটা বলে দিই, ইন্ডাকটিভ এফেক্ট, রেজোন্যান্স, হাইপারকনজুগেশন ছাড়াও আইসোমারিজম কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। এই যৌগ দুটো দিয়ে বলেছে দেখো, হোমোমার মানে একদম একই বস্তু, এনানসিওমার মানে যৌগটার দর্পণ প্রতিবিম্ব, আর ডায়াস্টিরিওমার মানে একই বস্তু হবে না আবার দর্পণ প্রতিবিম্ব হবে না, সেটা বলছে ডায়াস্টিরিওমার। যেমন এই দুটো যৌগের মধ্যে দেখো প্রথমত দেখো একটু চেঞ্জ আছে, কি এর এমই ওপরে আছে, এর এমই ওপরে আছে, এর নিচে এইচ, এর নিচে দেখো এইচ আছে, এর নিচে এইচ নেই। তাহলে আমাকে একটু চেঞ্জ করতে হবে। কি করতে হবে? একই রকম তলে নিয়ে আসতে হবে। মানে আমি যদি এটাকে অপারেশন করি, ধরো অপারেশনটা কিভাবে করব, এর মতো আমি এইচটা এখানে নিয়ে আসবো, মানে এইচটা এখানে নিয়ে আসবো, তার মানে এইটা এখানে নিয়ে যাবো, এইটা এখানে নিয়ে যাবো, কোনো একটাকে ফিক্স রেখে আমি একই দিকে ঘোরানো যায়। তাহলে এইচটা এখানে নিয়ে চলে গেলাম, এইটা এখানে নিয়ে চলে গেলাম, মানে CH ডাবল বন্ড CHN, আর এইটা এখানে নিয়ে চলে গেলাম, মানে OH। তাহলে এটাকে অপারেশন করে এটা পেলাম। দেখো যেটা পেলাম সেটা এর সঙ্গে মিলিয়ে দেখো, দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না, পুরো মিলে যাচ্ছে, দেখো পুরো মিলে যাচ্ছে, তার মানে হোমোমার অ্যান্সার, পুরো মিলে গেলে হোমোমার। নেক্সট, এটা লাস্ট কোশ্চেন, নিম্নলিখিত মুক্তমূলকগুলির আপেক্ষিক স্থায়িত্বের সঠিক ক্রম। দেখো এখানে কিন্তু কোনো চার্জ নেই, 1 নম্বর কথা, ডট হয়ে আছে। ভালো করে দেখবে, আমি যা যা বলেছি, প্রথম তোমাকে কি দেখতে হবে? রেজোন্যান্স হয় কিনা। দেখো রেজোন্যান্স হবে কিনা ভালো করে দেখে নাও। দেখো এখানটা রেজোন্যান্স হতে পারে, কেন? এই যে CH ডট আছে, দেখো C ডাবল বন্ড OET মানে এইটা হয়ে আছে। দেখো এখানটা কিন্তু এটা যাই থাক রেজোন্যান্স হচ্ছে, দেখো এই দেখেছো ডট দিয়ে রেজোন্যান্স হচ্ছে, তার মানে রেজোন্যান্স যার হচ্ছে সে সব থেকে বেশি স্টেবল, তার মানে এর সব থেকে বেশি স্টেবল, 3টা হলো। তার মানে অ্যান্সার হতে পারে এইটা অথবা এইটা। এবার দেখো এদের দুজনের মধ্যে এদের রেজোন্যান্স হবে না, বুঝতেই পারছি, কোনো ডাবল বন্ড নেই, রেজোন্যান্স হবে না, মানে হাইপার কনজুগেশন ভাবো। হাইপার কনজুগেশন ডটের হয়, আমি কি বলেছি? ডট যে কার্বনে থাকে তার পাশের কার্বন মানে আলফা কার্বন, এটাও আলফা কার্বন, এর আলফা কার্বন হাইড্রোজেন কটা? 3টে 6টা, মানে এখানে আলফা হাইড্রোজেন 6টা। এই ডট যে কার্বন আছে তার পাশের কার্বন দেখো আলফা কার্বন হাইড্রোজেন কটা? 3টে। মানে যার আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি তার হাইপার কনজুগেশন তত বেশি হয়, মানে বেশি স্টেবল, ঠিক আছে? তার মানে 3 এর পরে 2 হবে, তার মানে 3 এর পরে 2, তারপরে 1, তার মানে অ্যান্সার হচ্ছে ডিটা। বোঝা গেল? এইভাবে সমস্ত ইন্ডাকটিভ রেজোন্যান্স, হাইপার কনজুগেশন এবং তার সঙ্গে আইসোমারিজম থেকে কোয়েশ্চেন্স গুলো আছে। অর্গানিক কেমিস্ট্রির একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে কোয়েশ্চেন মাস্ট। WBJEE যদি অর্গানিক ভাস্ট এরিয়া তুমি অ্যান্সার করতে চাও, তাহলে এটা ভালো করে অবশ্যই দেখবে। সামনের দিন আবার সামনের ক্লাস নিয়ে আলোচনা হবে। ওকে।